বিরিয়ানিকে রাখিনি, এমএলএ নিশ্চয়ই তো এত বদমাইশি। সোজা 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 সোজা, তুমি টানো দাদা, তুমি টানো। ওই ওই দেখ, এটাকে দেখ। হ্যালো, তুমি তো হারিয়ে গেলে বাবা। সোজা 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 চলতে থাকো, সোজা চলতে থাকো, আমি বলে দিচ্ছি। তোমার গাড়ি যাক, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন হালি শহরে কাছাড়া 24 নম্বর ওয়ার্ড এসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলেটা তো হাওয়া হয়ে গেল, মানে ওই ভিড়াভেড়িতে। ওকে জিজ্ঞেস কর কোথায় বাড়িটা, কোথায় জিজ্ঞেস করবো। বাড়িটা জিজ্ঞেস কর, বাড়িটা জিজ্ঞেস কর। এটা কাজটা তোলো, কাজটা তোলো দাদা, কাস্তলো কাস্তলো দাদা। চো 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 চো, দাঁড়িয়ে থাকিস না, দাঁড়িয়ে থাকিস না। যেতে থাক, যেতে থাক, যেতে থাক, যেতে থাক। যেতে থাকবে না, বাড়িটা পিছনে আছে। গাড়িটা দাঁড়িয়ে যাওয়া উচিত হবে না, দাঁড়িয়ে যাওয়া ঠিক হবে না। মুখটা দেখতে পাচ্ছেন আপনারা যে কাছাপাড়ার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখছে, এটা কাস্টোডিয়াল ডেথ, নিজে এসে ভয় দেখিয়ে গেল। এটা কমপ্লিটলি কাস্টোডিয়াল ডেথ, এবং কাস্টোডিয়াল ডেথ যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও বিচার ব্যবস্থা দেখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখবো, আমরা করব। মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি, যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র ভিডিও কপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আসতে বলেছিলাম।
এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। তা উনি জোর করে ঢুকে চাইছেন যে লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাইড, আমরা রহস্য উন্মোচন হোক চাই। লকআপে ছিল সেই অবস্থায়, পিটিয়ে মেরেছেন, অসুস্থ এর বিচার চাই এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো উনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। তো উনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? দর্শক, হালি শহর কাঁচরাপাড়া, ওখানে টিএমসির এক কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, তিনি পদত্যাগ করেছেন। তো তার স্বামীকে ধরা হয়েছিল, তো তার কাস্টডিতে ডেথ হয়েছে, মানে মারা গেছেন। তো সেই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তো আজকে ওখানে টিএমসি সুপ্রিমো, কালীঘাট টিএমসির গেছিলেন, সঙ্গে কল্যাণ, দোলা, আরও কয়েকজন। তো যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। ওনাদেরকে দেখলে যে ক্ষোভটা আসে সেটাই দেখলাম। সামান্য ক্ষোভই বলবো, খুব বেশি ক্ষোভ বলবো না এটা। তো সেটা হয়েছে, কাদা ছোড়া হয়েছে গাড়িতে। পরিবারের লোকেরা দেখা করতে চাননি, যেটা বললেন বর্তমান মুখ্যমন্ত্রী, শুনলেন। দলের লোক, দলের কর্মী মারা গেছেন বলে টলে ওনারা দেখতে গেছিলেন পরিবারের পাশে থাকার জন্য। তো সেখানে যেহেতু ক্ষোভ বিক্ষোভ হয়েছে, ঘেরাও টাইপের, কাদা ছোড়া, ওনারা বলছেন ইট ছুঁড়েছে। তো এই নিয়ে একটা হইচই পড়ে গেছে, মিডিয়াতে চর্চা হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখছেন। আমি দেখছি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করছেন, দাদা আপনার খবর কই? আসলে গতকালকে আমি একটা খবর করেছি না, যারা দেখেননি দেখে নেবেন। বর্তমান সরকারের ভূমিকা নিয়ে কয়েকটা প্রশ্ন আমার মনে জেগেছে, আমি সেগুলো বলেছি। এটাও বলেছিলাম যে আর ভিডিও করতে ইচ্ছে করছে না, যে স্বপ্ন, যে ভাবনা নিয়ে এগোনো, যখন দেখি যে সেটা ঠিক পথে এগোচ্ছে না, তখন উৎসাহ হারিয়ে ফেলছে। তো দেখছি আপনারা অনেকে আমাকে বলেছেন, কী হলো বলুন, যা ঘটছে সেটা বলুন না, ভেঙে পড়ছেন কেন? তো আমি আজকে সারাদিন কোনো কাজ করিনি, তো এখন একটু এলাম আর কি, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। আজকে দেখিও নি খবর টবর। সত্যি কথা, আমারও উৎসাহ কোথাও হারিয়েছে তো বটেই। তো আপনারা বললেন, তাই আমি একটু বলতে এলাম সারাদিন পরে সন্ধ্যায়। দেখুন, আমি শুনলেন তো কি ঘটনা ঘটেছে এবং মুখ্যমন্ত্রী কি বললেন, তো শুনলেন। আমি একটা কথা বলতে পারি দর্শক, আজকে যে ক্ষোভ বিক্ষোভটা দেখেছেন মমতা ব্যানার্জি, উনি আজকে ওই এলাকাতে যেতেই পারতেন না যদি যে হেড অন লড়াইটা ভোটের সময় হয়েছিল সেই রকম পরিস্থিতি আজকের দিন পর্যন্তও থাকতো, পলিটিক্যাল পরিস্থিতি। মমতা ব্যানার্জি এত দ্রুত যাওয়ার সাহসই পেতেন না। আর যে ক্ষোভ ওখানে দেখছেন, কাদাছোড়া ইত্যাদি, আমি বলবো অবশ্যই এটা সামান্য। মমতা ব্যানার্জির প্রতি, তার সরকারের প্রতি, তার দলের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভটা ছিল না, দেখেছেন আপনারা শুরুতে অভিষেক ব্যানার্জি যখন ওই সোনারপুরে গেছিলেন রেজাল্টের পর তখন ক্ষোভটা মনে আছে আপনাদের? অভিষেক ব্যানার্জির যা হাল হয়ে গেছিল, ওখানে মারা যেতে পারতেন। আমরা চাই না কাউকে মেরে ফেলা হোক,
আমি ক্ষোভের নিরিখে কথাটা বলছি যে সোনারপুরে অভিষেক ব্যানার্জি বা কলকাতায় ওই কুণাল ঘোষের কোথাও একটা যাওয়ার কথা ছিল পরিবারের সঙ্গে দেখা করতে, সেখানে যেতে পারেননি। কুণাল ঘোষের বাড়িতে সেই পরিবারকে ডেকে এনে দেখা করানো হয়েছিল। তারপর যখন সোনারপুরে গেছিলেন ওই রকম অবস্থা হয়েছিল। দলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে কেন অভিষেক ওখানে গেলেন, ওনার তখন আজকে যাওয়া ঠিক হয়নি। মানুষের ক্ষোভটা তো বুঝতে হবে। তো আজকে 3 মাস হয়েছে, 3 মাসে যে ক্ষোভটা দেখছেন, হ্যাঁ কথা ছোড়া ইত্যাদি হয়েছে, কত লোক যার জন্যে রাজ্যটা ডুবেছে, যিনি চোরেদের রানী বা পাহারাদার বলে বলা হতো, বিজেপি বলতো, তিনি এলাকায় গেছেন। ওই রকম গ্রামীণ এলাকা যেখানে মানুষের ক্ষোভ এবং ক্ষোভের আছড়ে পড়ার জায়গাটা অনেক বেশি থাকে। সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ ভুক্তভোগী, তো তারা অত কিছু ভাবে না কি হবে, ক্ষোভ প্রকাশ করে দেন। আজকে কি ততটা ক্ষোভ হয়েছে? কিছুটা দেখছি হ্যাঁ চোর স্লোগান হয়েছে ইত্যাদি অমুক তমুক, ততটা হয়েছে? বা মমতা ব্যানার্জিকে খুব ভয় পেয়েছিলেন আজকে? খুব ভয় পাওয়ার মতো কি পরিস্থিতি হয়েছিল? আমার মনে হচ্ছে হয়নি। অভিষেক ব্যানার্জি যে ভয়টা কার্যত পেয়ে গেছিলেন, সেই সময় বাড়িতে ঢুকে বের হচ্ছিলেন না, পরিবারের ভেতরে ঢুকে। আজকে মমতা ব্যানার্জিকে দেখে বা তার সঙ্গী সাথীদের দেখে সেই রকম মানে মনে হয়নি। তারা প্রকাশ্যে দাঁড়িয়ে বাইট দিয়েছেন, বক্তব্য রেখেছেন, মিডিয়াতে দেখলেন আপনারা। আমি যেটা বলতে চাইছি দর্শক, যদি হেড অন লড়াইটা যেভাবে শুরু হয়েছিল ভোটের সময়, যদি ওই রকম থাকতো না আজকের দিন পর্যন্ত, মমতা ব্যানার্জি যাওয়ার সাহসই পেতেন না, বা এই যে গেছেন ওনার আজকে কী হতো পরিস্থিতি আমি বলতে পারতাম না। কারণ এতটাই ক্ষোভ আমরা দেখেছি এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের মানুষের ছিল। আমি আবার বলছি, কাউকে মেরে ফেলা হোক, কাউকে ইঁট ছোড়া হোক, বা এতে আমি বিশ্বাসী না। আমি ক্ষোভের নিরিখে বলছি, জনরোষ যখন একটা লিমিট ক্রস করে যায় না, তখন কি হতে পারে সেই আঙ্গিকে জাস্ট ব্যাখ্যা দিচ্ছি। ফলে মমতা ব্যানার্জির সেই দিক দিয়ে ভাগ্যে ভালো, বাঁচুয়া, যে একটা অংশ সরে গেছে। হয়তো দল খালি হচ্ছে, কালীঘাটে দলের এটা রাস্তা হালকা হচ্ছে বলে পলিটিক্যাল ব্যাখ্যা হতে পারে, কিন্তু ওনার রাস্তায় বের হওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে। কারণ যে মানুষগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসেছিলেন, সেই মানুষগুলো এখন অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, থমকে গেছেন যে কী হবে বলে টিএমসির বিরুদ্ধে কী হবে। এই তো যাদেরকে চোর বলতাম তারাই তো এখন কোলাকুলি করছেন, তাদের চেয়ার বসার জন্যে শাসকের লোকেরা দেখিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গাতে। তো কি বলবো, আজকে যার বিরুদ্ধে বলবো তিনি যদি আবার এই দিকে কালকে চলে আসেন, তখন কিছু ঘটনা ঘটছে। আমি সেই ঘটনা নিয়ে পরে আসবো, আপনারা দেখেছেন। আমি এখানে বলেই দিই ঘটনাটা। কালকে একটা বিষয় নিয়ে খুব হইচই পড়েছে, গতকাল খুব হইচই পড়েছে। কি না, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, উনি জেলবন্দি আছেন মনে হয় এখনও। ওনার বিরুদ্ধে যে মহিলাটি কমপ্লেন করেছিলেন, তিনি এখন প্রকাশ্যে এসে বলছেন আমি তো এরকম কিছু করিনি, আমি তো সাদা খাতায় সই করেছি। আর স্বরূপ বিশ্বাস তো ওই রকম না, তিনি তো মা বোনেদের খুব সম্মান দিয়ে কথা বলেন, পুরো উল্টো। অথচ তার কেসের ভিত্তিতে তাকে ধরা হয়েছিল, শ্লীলতাহানি থেকে শুরু করে কত কি বলা হয়েছিল। সেই মহিলা দেখলাম পুরো উল্টো কথা বলছেন। আমি দেখছি সেটাকে নিয়ে কেউ হয়তো আবার বলছেন আপনি জালি, আপনি হয়েছেন, আপনি আগে একরকম বলেছেন, পরে আর একরকম বলছেন। মহিলাকে দেখছি অনেকে কমেন্ট করছেন কমেন্টে। কিন্তু আপনাদেরকে অন্য একটা অ্যাঙ্গেলও ভাবতে হবে যে মহিলা ওই সময় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কেস করলেন, মানে অভিযোগ করলেন ওই রকম, সেই মহিলা আজকে এই রকম রাতারাতি পাল্টে গেলেন কেন, পাল্টে যাচ্ছেন কেন? কারণটা খুঁজতে হবে। যে তিনি যখন অভিযোগ করেছিলেন তখন বলা হচ্ছিল যে তার মধ্যে ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে, সেই জন্য আজকের দিনে অভিযোগ করতে পারছেন। কিন্তু তিনি যখন ওই জায়গা থেকে সরে আসছেন, তখন কি আপনাদের মনে এটা আসছে না যে তাহলে কি ফের ভরসা আউট হয়ে গিয়ে আবার ভয় ইন হয়ে গেল? নাহলে কেন পাল্টে খাচ্ছেন? এটাও তো ভাবতে হবে। এবার আপনারা পলিটিক্যাল এই ন্যারেটিভগুলো একটু ভেবে দেখুন, কখন এই সব কথা আসছে? যখন স্বরূপ বিশ্বাসের দাদা অরূপ বিশ্বাস কালীঘাট টিএমসিতে চলে এসে কার্যত একটা ইমিউনিটি পেয়ে গেছেন, তার না মেসিকাণ্ড নিয়ে তাকে কিছু হচ্ছে না অন্য কিছু, এবং তিনি এখন শাসকের ওই দোলনায় দোল খেলার মতো জায়গায় চলে এসছেন। দেখতে লাগছে টিএমসি ভার্সেস বিজেপি, কিন্তু ওই ঋত টিএমসি ভার্সেস বিজেপি, কিন্তু তাদের যা আচরণ বিধানসভাতেই ফুটে উঠছে, সেখানে লাগছে না অন্য কোনো দল, যেন মনে হচ্ছে সেম বেঞ্চ, মনে হচ্ছে না?
খারাপ লাগে আমার কথাগুলো শুনতে বিজেপির অনেকের, কিন্তু বাস্তব কথা বলছি কেন? সতর্ক সাবধান হওয়ার জন্যে। সময় এখন অনেক পড়ে আছে নিজেদেরকে রেকটিফাই করে সঠিক পথে চলার, সেই জন্য কথাটা বলছি। রাগ করলে করবেন, আর শুধরানোর প্রয়োজন মনে করলে করবেন, আমার কি যায় আসে, আমি কোনো পার্টি করি না, কিছু না। হ্যাঁ, আমার আক্ষেপ কষ্টের জায়গা আছে, কালকেই বলেছি যে এই সরকারটাকে আমরা এত কষ্ট করে লড়াই করে জীবনকে বাজি রেখে কাজ করে নিয়ে এলাম, সেই সরকার যদি আমাদেরকে হতাশ করে, সেই সরকারই যদি আবার ওই চোরদেরকে দোল খেলায়, তাহলে আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, এটা ধরে নিয়ে আক্ষেপ প্রকাশ করা ছাড়া আমাদের কিছুই থাকবে না। আমরা কি লড়াই করতে যাব? আমরা পাঙ্গা নিতে যাব সরকারের সঙ্গে? আমরা কি করে পাঙ্গা নিতে যাব? সেই ক্ষমতা আমাদের আছে, আমাদের সেই অধিকার আছে আক্ষেপ প্রকাশ করার, দুঃখ প্রকাশ করার, যে আমরা যেটা চেয়েছিলাম সেটা পারলাম না, আরও একবার ব্যর্থ। 11 সালে পরিবর্তন করে ভেবেছিলাম যে রাজ্যের খুব ভালো হবে, ব্যর্থ হয়েছিলাম, পরে বিরুদ্ধে বলতে হয়েছে। আমাদেরকে হয়তো আবারও সেটা বলতে হবে, আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা এখনও সেই সিদ্ধান্তে উপনীত হতে চাই না। আমরা চাই যে নতুন সরকার, নতুন দল যারা চালাচ্ছেন সরকারটাকে, তারা যেন শুধরে নিয়ে সঠিক পথে চলার চেষ্টা করেন। মানুষের এই যে এতটা আবেগ, তার সঙ্গে যারা তারা খেলেন, এই জন্য কথাগুলো বলা। তবে থেকে বুঝতে হবে যে ওই মহিলা কেন ওই উইথড্রটা করে নিচ্ছেন, কেন উল্টো কথা বলছেন। তার মানে ওনার মধ্যে ফের ভয় ইন করলো যে কার বিরুদ্ধে অভিযোগ করব। তার দাদা তো দেখছি এখন শাসক বাহিনীর সঙ্গে মিশছেন, কত তারা হাসি খুশি, কত কি, আমার জীবনটা তাহলে কি হবে? বা উল্টো দিক থেকে ভয় ঢোকানো হয়েছে হয়তো, আপনি কিন্তু কেসটা তুলে নিন, দেখছেন তো ওনার দাদা বা আমার দাদা কেমন ওইদিকে মিশে গেছেন, ফলে আপনাকে কে বাঁচাবে? কি আছে আপনার? আমাদের অনেক কিছু আছে। তিনি নিজের দেখে ভয় পেয়েছেন বা কেউ তাকে ভয় দেখিয়েছেন, না হলে সেই মহিলা যিনি ওইভাবে অভিযোগ করলেন দৃঢ় কণ্ঠে, সেই মহিলা রাতারাতি মানে পাল্টি খাচ্ছেন, ফেসবুকে এসে নিজের অবস্থান ব্যক্ত করছেন ভিডিও বার্তার মাধ্যমে, এটা নর্মাল না। এইভাবেই দেখবেন রাজ্যের অনেক অংশে, অনেক জায়গায় মানুষ তার অবস্থান পরিবর্তন করছেন, কারণ তাদের মধ্যে ফের মানে ভরসা আউট হয়ে গিয়ে ভয় ইন করছে। সেই জন্যে আজকে যাদেরকে দেখছেন সামনে ক্ষোভ দেখাতে, কিছু মানুষ এসছেন বটে, কিন্তু আমি বলছি যে সংখ্যা দেখছেন ছেয়ে যেত। মমতা ব্যানার্জি আসছেন যাচ্ছেন শুনলে না লোকজন ছেয়ে যেতেন, মমতা ব্যানার্জি ঘেঁষতে পারতেন না। রাস্তা দিয়ে তো গাড়ি পাস করছে, গাড়ি পাস করার কোনো সুযোগ থাকতো না যদি প্রথম থেকে সত্যিকারের টিএমসি ভার্সেস বিজেপি হেড অন লড়াইটা আজকের দিন পর্যন্ত থাকতো, ঘেঁষতে পারতেন না। এতে ঘেঁষেছেন, চোর স্লোগান এসছে, ও চলে গেছেন না শোনার ভান করে, কিন্তু ঘেঁষতে পেরেছেন তো। বাড়ির লোকেরা দেখা করতে না চান তো কি বিরাট কিছু সমস্যা হয়েছে কি? মমতা ব্যানার্জির নামার সাহস পেতেন না, নামলে ঘেঁষতে পারতেন না যদি আজকের দিন পর্যন্ত ওই বিজেপি ভার্সেস টোটাল টিএমসি ব্যাপারটা থাকতো। টিএমসি তো শেষ হয়ে গেছিলো, তো মানুষ তো টিএমসিকে হটিয়ে দিয়েছেন না, আর রেজাল্টের পরে যারা টিএমসিকে ভোট দিয়েছিলেন তারাও কেউ পাশে থাকতেন না। এখন এমন একটা মানে বিষয় সামনে চলে এলো নানা কারণে, তার সঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া, অন্নপূর্ণা যোজনা বা ইত্যাদি বলেছি আপনাদেরকে, সেগুলো ঠিকঠাক পূরণ না হওয়া, এইসব কারণে 3 মাসে একটা অ্যান্টি হাওয়া চলে এসছে একটা সরকারের বিরুদ্ধে। একটা সরকার 3 মাস এসছে, তার বিরুদ্ধে অ্যান্টি হাওয়া। 3 মাসে কোনো সরকারের বিরুদ্ধে অ্যান্টি হাওয়া আসে? তাকে কম করে 3 বছর কাজ করতে দিতেন সাধারণ মানুষ, তো এই 3 মাসে অ্যান্টি হাওয়া কেন? নিশ্চয়ই চলার পথে ভুল হচ্ছে, পলিসিতে ভুল হচ্ছে। কালকে আমি একটা খবর করেছি, আপনারা দেখেছেন যেটা আমি বলছিলাম, সেখানে এই মুহূর্তে 11,000 কমেন্ট। 11,000 কমেন্ট আমি দেখছিলাম, আমি নিজে অবাক হয়ে গেলাম। আমি বললাম পরিবর্তন হওয়ার সময় তো এত কমেন্ট আসেনি, হবার দিনেও যেদিন পরিবর্তন হলো মানুষ তো উচ্ছ্বাসে কমেন্ট করেন, সেখানেও তো এত সংখ্যক কমেন্ট হয়নি। 3 মাসে যে অ্যান্টি কমেন্ট এসছে, 11,000 কমেন্ট এই মুহূর্তে। প্রায় 5 লাখের কাছাকাছি মানুষ ইউটিউবে দেখেছেন, ফেসবুকে তো সব যে যা পারছে ছেড়েছেন, আমি জানি না কত কি ভিউ হয়েছে। তো মানুষ এইভাবে উপচে পড়ে রিয়াকশন দিচ্ছেন কেন? এবং সব আমি যে কথাগুলো বলছি সেটাকে সমর্থন করে বলেছেন। তার মানে আমার কথা যে মন গড়া কথা না, এটা প্রমাণ হয়ে গেল মানুষের রিয়াকশানে। এগুলো কি ভাববে না বিজেপি? যারা দল সরকার চালাচ্ছেন তারা ভাববেন না যে মানুষ ওই কমেন্টগুলো পড়েছেন? যারা আমার বিরুদ্ধে কিছু বলতে চাইবেন বিজেপির, দয়া করে ওই কমেন্টগুলো একটু পড়ে দেখুন মানুষ কি বলছেন। কমেন্টগুলো একটু পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি যে কথাগুলো বলছি এটা আমার মন গড়া কথা না, মানুষের কথা। দেখবেন আমরা এখনও চাই সরকার অ্যান্টি হাওয়া এখন ফেস করতে হবে বা চলে এসছে অ্যান্টি হাওয়া, আবার পজিটিভ হাওয়াতে এটাকে রূপান্তরিত করতে হবে। আমরাও চাই না এখনই পরিবর্তনের ডাক দিই, আমরা চাই নতুন সরকার ঠিক মতো করে চলুক, যাতে মানুষের ভরসা সত্যিকারের ইন হয়, মানুষের উন্নয়ন যেন প্রকৃত দেখতে পায়। আর আজকে 3 মাস পরেও কাউকে চোর করে স্লোগান দিতে হবে? যিনি নাকি চোরেদের রানী, চোরেদের পাহারাদার সব কিছু, আজকে চোর স্লোগান শুনিয়ে আমরা সন্তুষ্ট হয়ে যাব?
চোরেদের বিচার আজও হবে না? চোরেদের বিরুদ্ধে অ্যাকশন আজও হবে না? আজকে আমরা চোর চোর স্লোগান দিয়ে মনের ওই খেদ মেটাবো বা শুনে খেদ মেটাবো? উনি চুরি করছেন, চোর তো শুনতেই হবে। কেন এখনো শুনবো? কেন এখনো শুনবো? শুনে কাদা ছুঁড়লাম বাস আমাদের খেলা হয়ে গেল, মানে শেষ হয়ে গেল আমাদের সব কিছু, সব ক্ষোভ মানে প্রশমিত হয়ে যাবে? যারা চোর, মানে ক্ষমতায় আসার আগে থেকে বলা হচ্ছিল চোর চোর চোর, আর 3 মাস পরেও আজকে সেই স্লোগানের সীমাবদ্ধ। অ্যাকশন দেখবো না, অ্যাকশন দেখবো না। চোর দিচ্ছে তাই যেমন সন্তোষ প্রকাশ করে নেবো, বাহ দারুণ দিয়েছে, দারুণ দিয়েছেন। কিসের দারুণ দিয়েছেন? এবার তো মানুষ প্রশ্ন করবেন, আর কতদিন চোর চোর করে চেঁচাবো? হ্যাঁ, আমরাও জানি তো চুরি দুর্নীতি প্রচুর হয়েছে, কিন্তু কতদিন চেঁচাবো? কেন অ্যাকশন হবে না? আজকে কোন কেসে মমতা ব্যানার্জিকে বলুন তো ট্যাগ করে তাকে জেরা করার ব্যবস্থা করা শুনেছেন আপনারা? প্রশ্ন কিন্তু মানুষের, আমার আরামবাগ টিভির প্রশ্ন না, প্রশ্ন মানুষের। না তার ভাইপোর বিরুদ্ধে এখন কোনো অ্যাকশন দেখতে পেলাম। এক্ষুনি বলবে তাকে তো রক্ষা কবচ দিচ্ছে না, রক্ষা কবচের সময় দিলে রক্ষা কবচ পাবে। আর পুলিশ তো মনে করে রাতারাতি কাকে তাকে ধরে নিয়ে চলে আসে, তাহলে হয় সাহস পাচ্ছে না বা অন্য কিছু। ফলে বেশি আমি চাই না বেশি মুখ খুলতে। আমি চাই না সরকারটার প্রতি একেবারে অনাস্থা চলে আসুক সাধারণ মানুষের। আমি চাই ভরসাহীন হোক, কিন্তু ভরসাহীন আমি বললে হবে না, আমি বললে হবে না। আমি গদগদ করে প্রশংসা করে যাব, এই বললেন সেই বললেন, এতে হবে না কাজ। অনেক বলেছি, এবার কাজের মাধ্যমে কাজ করে, মানে কাজের মাধ্যমে ভরসাকে ইন করাতে হবে। তো সেই সময়টা খুব মানে এটা আমি এই কথাগুলো বলছি কারণ আমি যা দেখতে পাচ্ছি পরিস্থিতি খুব অ্যালার্মিং, খুব অ্যালার্মিং। হালি শহর কাঁচরাপাড়া উনি গেলেন, অতটা রাস্তা নির্বিঘ্নেই তো গেছেন, ওখানে নির্বিঘ্নিতে গেছেন, পুলিশকে না জানিয়ে গেছেন। তা তো বিরাট কিছু একেবারে তোলপাড় করে যাওয়া, একেবারে মানে বিরাট কিছু ক্ষোভ কিন্তু আমি আজকে দেখলাম না দর্শক, আমি আজকে দেখলাম না। আসলে মানুষের মন এখন দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। ওই যে একটা অংশ যারা পিঠ বাঁচাতে এদিক সেদিক করছেন, তাদের পিঠে হাত রেখে আছে আমি পাশে, চা কফি খাওয়া এইসব চলছে, এইসব দৃশ্য দেখলে মানুষের মনে ভরসা থাকে না, ভরসা আউট হয়ে গিয়ে ভয় ইন করে যে যাব। এক তো যাদের বিরুদ্ধে যাবো তিনি আবার চলে আসেন, আর তাছাড়া যা পরিস্থিতি আবার যদি কখনো পরিবর্তন হয়ে যায় আমাদের কি হবে? মানে না, ভরসাটা কোথাও না আউট হয়ে যাচ্ছে সরকারের প্রতি। সেই জন্য আজকে কিছু লোক দৌড়াদৌড়ি করেছেন, কিছু লোক স্লোগান দিয়েছেন, তাও দেখবেন কিছু লোক হয়তো আড়ালও হয়ে যাচ্ছেন। কেন হয়ে যাচ্ছেন এটা হচ্ছে ভাববার। তো যাই হোক, এই ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, একটা সময় আমরা এসব দেখলে খুবই সন্তুষ্ট হতাম। আমরা মারামারিতে ইট ছোঁয়াতে এটা নেই, বিশ্বাসী না, তবু একটা মনের ক্ষোভের জায়গা থেকে ওনারা লোকেদেরকে অ্যাটাক করতেন। এমনকি এই যে যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী হয়েছেন তার কনভয় পর্যন্ত অ্যাটাক হয়েছে, আমরা দেখেছি। আমরা সেসব নিয়ে প্রশ্ন তুলতাম, আজও প্রশ্ন তুলতে চাই। কিন্তু মানুষ যখন এদিকেই দ্বিধাগ্রস্ত হয়ে উঠছেন, কাদের জন্য প্রশ্ন তুলবেন? আসল প্রশ্ন তো অন্য দিক থেকে উঠছে, অন্যভাবে। তার উত্তরটা কোথায়, তাই না? দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।